উচ্চ সুদের ঋণের কারণে চাপ বাড়ছে অর্থনীতিতে, বলছেন বিশ্লেষকরা। বিপুল সুদ ব্যয়ের ঝুঁকিতে পড়ছে বাজেট বাস্তবায়ন। জুলাইতে রেমিটেন্স এসেছে $286 কোটি। ঢাকার চারপাশে নৌপথ লাভজনক করতে চায় সরকার, চলবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে জানালেন নৌ পরিবহন মন্ত্রী। আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টা। শুল্ক ছাড়, সহজ অর্থায়ন ও ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার দাবি উদ্যোক্তাদের। আমাদের ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমের সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। উচ্চ সুদের অভ্যন্তরীণ ঋণের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে, সেই সাথে উচ্চ সুদ ব্যয় সরকারের বাজেট বাস্তবায়নকেও ঝুঁকিতে ফেলছে। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। তারা বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব ও বৈশ্বিক চাপের কারণে থমকে আছে অর্থনৈতিক সংস্কার। দেশি বিদেশি উৎস থেকে নেয়া সরকারের ঋণের বোঝা দেশে অর্থনীতিতে এখন বড় সংকট। হিসেব বলছে সরকারের মোট দেশীয় ও বৈদেশিক ঋণের পরিমাণ 22 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে 9.5 লাখ কোটি বিদেশি ঋণ, বাকিটা অভ্যন্তরীণ। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে সরকার মোট $4.65 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে $3 বিলিয়ন ছিল আসল এবং $1.65 বিলিয়ন সুদ পরিশোধ। এমন উচ্চ সুদ ব্যয় সরকারের বাজেট বাস্তবায়নকে ঝুঁকিতে ফেলছে। রিকনস্ট্রাকশন মেথডস আমি হলো হয়তো যে ওনাদের শেয়ার না দিয়ে হয়তো কিছু বন্ড, ইকুইটি, কনভার্টিবলস এগুলো দিকে আমার মনে হয় যে one of the best ways of saving those bonds would be to inject liquidity in exchange for equity. শুধু তাই নয়, শিল্প বহুমুখীকরণ ও রাজস্ব খাতে চরম প্রাতিষ্ঠানিক দুর্বলতাও ভোগাচ্ছে দেশের অর্থনীতিকে। বিশ্লেষকদের মতে 2030 সালের মধ্যে $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে পণ্য ও বাজার বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। Policy independence partly also depends on how much leverage the economy has and how much leverage the government also has in the geopolitical sphere. সেখানে তো আমাদের এই জায়গায় কিন্তু এখনো সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ইনস্টিটিউশনাল স্ট্রেংথ সেখানে কিন্তু আমরা এখনো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি। সংকট কাটাতে অন্য দেশের মডেল অন্ধভাবে অনুকরণ না করে নিজস্ব বাস্তবতা অনুযায়ী নীতি সংস্কার বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। You cannot actually emulate exactly the same steps for the other country. These are all different. বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে অশুভ আঁতাত ভেঙে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। চলতি 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাই দেশে রেমিটেন্স এসেছে $286 কোটি, যা আগের অর্থ বছরের একই মাসের চেয়ে 15.79% বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 35,094 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 1 থেকে 31 জুলাই পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট $285 কোটি 90 লাখ দেশে পাঠিয়েছেন। আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল $247 কোটি 80 লাখ। সেই হিসেবে বছরের ব্যবধানে জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে 15.4%। আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম। 70 টাকা বাড়িয়ে আগস্ট মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1598 টাকা। সেই হিসেবে প্রতি কেজির দাম বেড়েছে 133 টাকা 15 পয়সা। রোববার এক বিজ্ঞপ্তিতে এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এর আগে জুলাই মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা করা হয়েছিল। এলপিজির নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 73 টাকা 67 পয়সা। আগের মাসে এর দাম ছিল 70 টাকা 40 পয়সা। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের উপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালু সহ লাভজনক ও নিরাপদ নৌ পরিবহন নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই মিটিংটা ছিল। দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি নদীর পাড়ে গাছ রোপণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব, তাদেরকে আপনাদের মাধ্যমে জানাবো যে তারা কোনোভাবে যাতে নদীতে যাতে আবর্জনা না ফেলে। ওই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায় সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা 2026 বিশ্ব চ্যাম্পিয়ন দল। বিজয়ী দলের সবাই MISTর শিক্ষার্থী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থোপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জ্বালানি খাতকে অলিগার্ক মুক্ত করতেও নবায়নযোগ্য জ্বালানির প্রসার জরুরি বলে মনে করেন তিনি। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার মাত্র 5% কিছু বেশি আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। LNG আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় এবং গ্রিডের সীমাবদ্ধতার কারণে বিদ্যুতের চাহিদা মেটানো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি হতে পারে নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতের কার্যকর বিকল্প উৎস, যার ফলে কমানো সম্ভব কার্বন নিঃসরণও। আমরা মূলত টার্গেট করছি। রোববার ERF আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সেমিনারে অংশ নিয়ে খাত সংশ্লিষ্টরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দ্রুত অনুমোদন, শুল্ক ছাড়, সহজ সবুজ অর্থায়ন ও ব্যাটারি ভিত্তিক স্টোরেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। 65 লাখের মধ্যে হয়তো আমাদের 20 ভাগ এখন অ্যাক্টিভ আছে, বাকি 80 ভাগ হয়তো এখন নাই। একটা সময় দেখা যাবে যে সোলারটা সাপ্লাস হয়ে যাচ্ছে যদি না আমরা লোড শিফট করতে পারি। তো এইটার সমস্যার সমাধান হলো স্টোরেজ। সেমিনারে গবেষণা সংস্থা CPD জানায়, তদারকির অভাবে প্রায় অর্ধেক সোলার হোম সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় পুরনো সিস্টেম সচল করা, সহজ শর্তে ঋণ এবং শক্তিশালী কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা গঠনের পরামর্শ দিয়েছে CPD। GREPর মাধ্যমে যে আমরা এগিয়ে যেতে পারবো সেটাও একটা পাথওয়ে তৈরি করে দিল। এর জন্য দরকার হচ্ছে একটা কোঅর্ডিনেশন, পলিসি, স্টেক হোল্ডার এবং সবকিছুর সাথে একটা কোঅর্ডিনেশন দরকার, এবং এর সাথে মিলিয়ে রেখে আমরা বেশ কিছু সুপারিশমালা তৈরি করেছি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। উইল বি দি 9th লার্জেস্ট কনজিউমার নেশন ইন দি ওয়ার্ল্ড। সেই ক্ষেত্রে তো আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কেলেরও আপনার যোগাযোগ আছে, কারণ যখনই আমরা সামাজিক আন্দোলনটা নিশ্চিত করতে পারবো যে আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে চাই। নীতিগত অসহযোগিতা, অর্থায়নের সংকট ও স্টোরেজ সুবিধার অভাবে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান খাত সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের দীর্ঘসূত্রিতা বন্ধে হাইকোর্টের জনস্বার্থে রিট করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি নিয়ে আগামী 21 দিনের মধ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা পাঠানো এবং 60 দিনের মধ্যে ঝুলে থাকা পাসপোর্ট সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ বলেন, পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লাগায় বিদেশে থাকা বাংলাদেশিদের অনেকেই চাকরি হারানো, ওভারস্টে সংক্রান্ত আইনি জটিলতা ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েছেন। এ কারণে জনস্বার্থে হাইকোর্ট রিট করে সংগঠনটি। প্রবাসে যারা থাকেন
চাকুরি করেন বা স্থায়ীভাবে থাকেন, তারা যখন পাসপোর্ট রিনিউ অথবা নতুন পাসপোর্টের আবেদন করেন, সেই আবেদনগুলো অনেক সময় তাদের পাসপোর্ট এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও মাসের পর মাস তারা এটা হাতে পান না, যার ফলে তাদের অনেক সমস্যা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই আমরা একটা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেছিলাম যে প্রবাসীদের পাসপোর্টগুলো যেন নির্দিষ্ট সময় পাওয়া যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা কর্মচারীদের সাম্প্রতিক ছাঁটাইকে বেআইনি অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। রোববার রাজধানী মতিঝিলে পুরাতন ডিএসসি ভবনের সামনে মানববন্ধন করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে শপথে পুনর্বহালের দাবি জানান তারা। তাদের অভিযোগ, শ্রম আইন ও প্রতিষ্ঠানে নিজস্ব বিধিমালা অনুসরণ না করে নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। এই সিদ্ধান্তে ডিএসএর স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের পুঁজিবাজারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ছিল পূবালী ব্যাংক প্রেসের বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। ধন্যবাদ।